হ্যালো ভাই বোনেরা, কেমন প্রিপারেশন চলছে? আজকে আমরা যেটা পড়বো সেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, দ্য লিভিং ওয়ার্ল্ড। দ্য লিভিং ওয়ার্ল্ড এটা ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা দ্য লিভিং ওয়ার্ল্ডের কথা যদি বলতে যাই, তাহলে এই যে আমরা এটা নিয়ে পড়াশোনা করছি, এটা নিয়ে চর্চা করছি, ঠিক আছে? টপিক ওয়ান, ফার্স্ট টপিক, দ্য লিভিং ওয়ার্ল্ড। এই যে আমরা দ্য লিভিং ওয়ার্ল্ড নিয়ে চর্চা করছি, তা আমরা যে শাখায়, যে সায়েন্সের যে শাখায় এটা নিয়ে চর্চা করছি, সেটাকে আমরা কি বলছি না, বায়োলজি বলছি। ছোটবেলা থেকে পড়ে এসেছি। যার বায়োস মানে হচ্ছে লাইফ, আর লোগোস মানে হচ্ছে স্টাডি। এই বায়োলজি টার্মটা কে করেছিলেন? না, বাই লামার্ক। লামার্কিজম, লামার্কের থিওরি আমরা পড়বো। তা বায়োলজি কথাটা বা বায়োলজি টার্মটা যিনি কয়েন করেন তিনি হচ্ছেন লামার্ক। তা বায়োলজিকে আমরা তাহলে কি বলতে পারি? বায়োলজি ইজ এ স্টাডি বা সায়েন্স অফ লাইফ ফর্মস অ্যান্ড লিভিং প্রসেস। তাহলে জীব এবং জীবদের বেঁচে থাকার যে পদ্ধতি বা সেটাকে আমরা বলতে পারি, সেটা নিয়ে যে আলোচনা হয় যে শাখায় বিজ্ঞানে, তাকে বলা হচ্ছে বায়োলজি। ওকে, এইবার তাহলে এই যে আমরা এতগুলো কথা বলছি, যে আচ্ছা, যে দ্য লিভিং ওয়ার্ল্ড, তাহলে প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে যে জীব জগতের মধ্যে, তাহলে এই যে জীব আমরা কাদেরকে বলবো? ঠিক আছে, যাদের মধ্যে জীবন রয়েছে তাদেরকে আমরা জীব বলবো, তাই তো? তো জীবনের বৈশিষ্ট্য কি? মানে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং, তা সেইটা আমরা এখন একটু দেখে নেব। তাহলে আমাদের কাছে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে হোয়াট ইজ লিভিং, আর হোয়াট আর the characteristics of living. ওকে, ক্ষমা করো, আমার হাতের লেখা খুব একটা ভালো নয়। তা ঠিক আছে, আমরা পরের পাতায় দেখে নিই কি বলা হচ্ছে এটাকে। তাহলে আমরা মূলত লিভিং এর ক্যারেক্টারিস্টিক্সকে দুটো ভাগে ভাগ করব। এটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে আমরা একটার নাম দেব নন ডিফাইনিং, আর আরেকটার নাম দেব ডিফাইনিং। ঠিক আছে, এটা কেন বলবো সেটা আমরা এক্ষুনি দেখতে পাবো। কেন বলছি আমরা একটাকে ডিফাইনিং আর একটাকে নন ডিফাইনিং, তার কারণ হলো যে বৈশিষ্ট্যগুলো একটুখানি চর্চা করে নিই। নন ডিফাইনিং এর মধ্যে আমরা পাচ্ছি কাকে? না,
গ্রোথকে বা বৃদ্ধি। ঠিক আছে, তাহলে এই বৃদ্ধিটা কিভাবে হচ্ছে? বেশিরভাগ জীবদেহের ক্ষেত্রে এটা কিভাবে হচ্ছে না, আমরা বৃদ্ধি কাকে বলবো? ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি ইনক্রিজ অফ মাস অ্যান্ড বা অর নাম্বার। ঠিক আছে, ইনক্রিজ অফ মাস অর নাম্বার, এটাকে আমরা গ্রোথ বলে ডিফাইন করতে পারি। তা এইবার ধরো একদম আমরা যদি এককোষী প্রাণীদের ক্ষেত্রে চলে যাই, ইউনিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে চলে যাই, এদের ক্ষেত্রে কি হচ্ছে? এদের ক্ষেত্রে বৃদ্ধি বা বংশ বিস্তার আমরা রিপ্রোডাকশন চ্যাপ্টারে কিভাবে দেখেছি, এদের কিন্তু যে ডিভিশন বা সেল ডিভিশন, এদের ক্ষেত্রে কিভাবে হচ্ছে না, আমরা কি দেখেছি, বাইনারি ফিশন, মাল্টিপল ফিশন বিভিন্ন ভাবে দেখে এসেছি। আর মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে আমরা কি বলবো? এদের ক্ষেত্রে কি হচ্ছে, এদের ক্ষেত্রে আমরা বলবো কি সেলুলার ডিভিশন বা সেল ডিভিশনের মাধ্যমে এদের গ্রোথ বা বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, আর একটা ব্যাপার আমরা যদি দেখি যে প্ল্যান্টস এর ক্ষেত্রে, প্ল্যান্টস এর ক্ষেত্রে কি দেখেছি, প্ল্যান্টস এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে এদের থ্রু আউট দ্য হোল লাইফ স্প্যান এদের বৃদ্ধি হয়ে থাকে। আর যদি আমরা অ্যানিমালস এর ক্ষেত্রে বলি, তাহলে অ্যানিমালস এর ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে একটা সার্টেন এজ অবধি, আপ টু সার্টেন এজ, এখানে আমরা কি দেখতে পাই না, সেলুলার ডিভিশন বা বৃদ্ধি, এটা আমরা একটা নির্দিষ্ট বয়স অবধি দেখতে পারি, বার্ধক্যর আগে অবধি আমরা এটা দেখতে পারি। এগুলো কিন্তু আমরা অলরেডি রিপ্রোডাকশন চ্যাপ্টারে আলোচনা করেছি, এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছে চ্যানেলে, তাহলে সেটা একবার গিয়ে তোমরা দেখতে পারো। ঠিক আছে, এইবার এই যে আমরা এখন গ্রোথ নিয়ে আলোচনা করলাম, এইখানে দেখো যে এই যে বৃদ্ধি, এই বৃদ্ধি কিন্তু সবসময়তে কি হয় না, এই বৃদ্ধি কিন্তু সবসময়তে আমাদের জীবদের ছাড়াও কিছু জড়বস্তুরও কিন্তু কখনো কখনো বৃদ্ধি হয়ে থাকে। কিভাবে? একটুখানি এক্সেপশনস বলে যদি আমরা এখানে লিখি, এদের মধ্যে এক্সেপশনস কি? এক্সেপশনস হচ্ছে ধরো কিছু কিছু নন লিভিং থিংস, জড়বস্তু, নন লিভিং থিংস লাইক কিরকম না, মাউন্টেন্স, বোল্ডার্স, পাহাড় পর্বত, এগুলোয় কি হয়, এগুলোতে আমরা যারা ভূগোল পড়েছি তারা জানি যে বিভিন্ন রকম সঞ্চয় কার্য প্রকৃতির হয়ে থাকে, যেগুলো জমা হয়ে হয়ে অ্যাকুমুলেট করে এটার কিন্তু আকার আয়তন বৃদ্ধি করে। আমরা যখন ছোটবেলাতে পড়তাম যে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত, তাই তো, তাহলে আমরা তখন ওখানে পড়তাম কত না, 8,848 মিটার। কিন্তু বর্তমানে এখন যেটা বলা হয় সেটা কিন্তু এখন 8,850 মিটার বলা হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি কি না,
মাউন্টেন বলো, বোল্ডার্স বলো, এরা কি করে না, এরা ডু গ্রো ভায়া অ্যাকিউমুলেশন, সঞ্চয় কার্য, অথবা এর আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে অ্যাক্রিশন। ঠিক আছে, তা এর দ্বারাও কিন্তু কি হচ্ছে না, ধরো একটা পাথর পড়ে রয়েছে, ঠিক আছে, এবার এর উপরে কিছু 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 জিনিসপত্র সঞ্চয় কার্য হতে 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 বিষয়টা বেড়ে গেল, বাইরে থেকে বিষয়টা বেড়ে গেল, তাহলে পরবর্তীতে আমরা কি বলবো যে এরও গ্রোথ হয়েছে, তাহলে কি আমরা এটা বললে ব্যাপারটা তাহলে ঠিকঠাক অ্যাকিউরেট হবে জিনিসটা? এটা কিন্তু বাইরে থেকে সঞ্চয় হওয়ার ফলে এটার আকার আয়তন বেড়ে গেছে, ঠিক আছে। তার জন্য কি করা হচ্ছে না, আমরা এই যে গ্রোথটাকে আমরা ঠিকঠাকভাবে লিভিং ক্যারেক্টারিস্টিক্স হিসাবে আমরা এটাকে ঠিক ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক বলতে পারছি না, কারণ গ্রোথ জিনিসটা কিন্তু আমাদের জীবেদের ক্ষেত্রে রয়েছে, একটা শিশু ছোট থেকে বড় হয়ে উঠছে, বা যে কোনো তোমার আশেপাশে কোনো ছোটখাটো পশু বলো, পাখি বলো, সবাই ছোট থেকে বড় হয়ে যাচ্ছে, একটা গাছের ক্ষেত্রে বলো, ছোট গাছপালা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, বৃক্ষ হয়ে যাচ্ছে। তা সেক্ষেত্রে কিন্তু প্রসেসটা দুটো কিন্তু সেম নয়, দুটো আলাদা। এখানে আমরা গ্রোথ বলতে পারি কি, গ্রোথ তাহলে যদি সেইভাবেই বলি যে জীবদের ক্ষেত্রে কিভাবে ডিফাইন করছে, তাহলে গ্রোথ জিনিসটা জীবদের ক্ষেত্রে ডিফাইন করছে ফ্রম ইনসাইড, ঠিক আছে, ভেতর থেকে। আর এটা হচ্ছে কিনা বাইরে থেকে অ্যাকুমুলেট করছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একখানা নন ডিফাইনিং ফিচার, এক নম্বর গ্রোথ নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। এরপরেও আমরা এখনো ডিফাইনিং এ কিন্তু এসে পৌঁছাইনি। ওকে, আমরা কিন্তু এখনো অবধি শুধুমাত্র নন ডিফাইনিং নিয়েই আলোচনা করছি। এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অলরেডি এটা আমরা টপিক বানিয়ে নিয়েছি একটা, যাই হোক তবুও, আর একটা কি নন ডিফাইনিং ক্যারেক্টার, নন ডিফাইনিং কি আর একটা রিপ্রোডাকশন। রিপ্রোডাকশনের ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। তা রিপ্রোডাকশনটা কি হচ্ছে না, আমাদের প্যারেন্টস থেকে, ওটা প্রসেসটা কি, প্যারেন্টস প্যারেন্টস থেকে কি হচ্ছে না, প্রোজেনি বা ইনফ্যান্টস। আর এখানটা কি ট্রান্সফার হচ্ছে না, সমস্ত প্যারেন্টসের ফিচার্স গুলো প্যারেন্টস থেকে প্রোজেনিতে ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। এটাকে আমরা বলছি রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন কি কি প্রকারের হয়, বিভিন্ন রকম প্রকারের হয় আমরা দেখেছি, তোমরা আগেও পড়েছো। একটা হচ্ছে কি না ভেজিটেটিভ রিপ্রোডাকশন, আর কি হয় অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর কি হয় না সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর একটা বিষয় আছে, সেটা হলো পার্থেনোজেনেসিস। ঠিক আছে, তাহলে ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জনন, সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে যৌন জনন, আর পার্থেনোজেনেসিস হচ্ছে কি না অনিষিক্ত ভাবে, ঠিক আছে, অপত্য উৎপাদনের পদ্ধতি, এটা হচ্ছে পার্থেনোজেনেসিস। তা এইটা
রিপ্রোডাকশন তাহলে কি আমরা দেখেছি তো যে কোনো রকম মানে একটা বিড়ালের থেকে একটা ছোট্ট বিড়ালের জন্ম হচ্ছে, বা আমাদের এই যে মানুষের ক্ষেত্রে শিশু হওয়ার যে ব্যাপার রয়েছে, ঠিক আছে, একটা মাছের ডিম থেকে মাছ হওয়ার যে পদ্ধতি, বা একটা পাখির ডিম থেকে পাখি হওয়ার যে পদ্ধতি, যাই হোক একটা গাছের আম গাছের দেখা গেল আমের বীজ থেকে পাশে আম গাছ বেড়ে ওঠার পদ্ধতি, এই সমস্ত কিছু হচ্ছে রিপ্রোডাকশন। ঠিক আছে, এইবার আমরা যদি বলি যে আচ্ছা শুধুমাত্র জীবদের ক্ষেত্রেই রিপ্রোডাকশন হয়, বা বেঁচে থাকার একটা বৈশিষ্ট্য হচ্ছে রিপ্রোডাকশন, তাহলে যে কারোর ক্ষেত্রে যদি রিপ্রোডাকশন না হয় তাহলে সেটা জীবিত নয়, যেহেতু জড়বস্তুদের রিপ্রোডাকশন হয় না, সেটা কি অ্যাপ্রোপ্রিয়েট হবে? সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না। কেন হবে না? এবার আমরা আবার এক্সেপশনস এর মধ্যে আসি, ব্যতিক্রমের মধ্যে আসি। কখনো কখনো একটা টার্ম আছে ইনফার্টাইলিটি বা ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব। ঠিক আছে, বন্ধ্যাত্ব মানে কি? না, সে রিপ্রোডাক্টিভলি অক্ষম। সেটা কি হতে পারে? সেটা প্রাণী হতে পারে, সেটা উদ্ভিদ হতে পারে, সেটা হচ্ছে ইনফার্টিলিটি। ঠিক আছে, কি ক্ষেত্রে? না, ইনফার্টাইল, আমরা যদি মানুষের ক্ষেত্রেই ধরে নিই যে ইনফার্টাইল হিউম্যান কাপলস, বন্ধা, এদের ক্ষেত্রে এরা কিন্তু মানে প্রজননে অক্ষম। ঠিক আছে, এরা কিন্তু অপত্য দিতে পারে না, কিন্তু তার মানে কি এরা বেঁচে নেই? এরা কিন্তু বেঁচে রয়েছে। ঠিক আছে, একইভাবে আমরা যখন মৌমাছিদের ব্যাপারে পড়েছি, ঠিক আছে, সামাজিক প্রাণী, এদের ক্ষেত্রে আমরা যে ড্রোন গুলো দেখেছি, ড্রোন বা কর্মী মৌমাছি, ওরা কিন্তু ওরাও কিন্তু স্টেরাইল হয়। ওকে, আর একটা কি? না, মিউজ। মিউজ কি? খচ্চর। কাদের কাদের হাইব্রিড এটা? ঘোড়া আর গাধার হাইব্রিড। এরা কিন্তু সেক্সুয়ালি ইনার্ট হয়। ঠিক আছে, এরা কিন্তু বন্ধা হয়। তা এই কারণে, এই যে, তাহলে এই কারণে আমরা কি বলবো? না, গ্রোথ, গ্রোথ যেরকম কি হতে পারে না, একটা জীবিত বস্তুর ক্ষেত্রেও হতে পারে, জীবেদের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, আবার একইভাবে জড় বস্তুদের ক্ষেত্রে ব্যাপারটা কি না, বাইরে থেকে একটা লেয়ার অ্যাড হয়ে গেল, ঠিক আছে, প্রাকৃতিক সঞ্চয়ের কার্যের কারণে সেটাও হতে পারে। সেই কারণে আমরা এই যে বৃদ্ধি জিনিসটা আমরা জীব আর জড় উভয়ের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি, তার জন্য আমরা এটাকে নন ডিফাইনিং ক্যারেক্টারের মধ্যে রাখছি, এটাকে আমরা লিভিং এর মানে ডেফিনিটিভ ক্যারেক্টারের মধ্যে রাখতে পারছি না। গেল। আর একটা হচ্ছে কি না, রিপ্রোডাকশন। আছে, রিপ্রোডাকশন, এটাকেও আমরা ডেফিনিটিভ ক্যারেক্টারের মধ্যে রাখতে পারছি না, এটাও একটা নন ডিফাইনিং ক্যারেক্টার। এই কারণে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে অনেকের ক্ষেত্রে রিপ্রোডাকশন হচ্ছে না অথচ তারা বেঁচে রয়েছে। আমরা ডিফাইনিং ক্যারেক্টার কোন একটা বৈশিষ্ট্যকে তখনই বলতে পারবো যখন সেটা শুধুমাত্র জীবেদের ক্ষেত্রেই হচ্ছে, জড়ের ক্ষেত্রে হচ্ছে না। আর সেই জিনিসটা না হলে আমরা বলবো যে আচ্ছা এটা বেঁচে নেই। ঠিক আছে, বা এটা এক্সিস্ট করে না, এটা জীবিত অবস্থায় এক্সিস্ট করে না। ঠিক আছে, তাহলে এরা গ্রোথ আর রিপ্রোডাকশন, এ দুটো কি না, এই দুটোই হচ্ছে নন ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক।
তাহলে আমরা যদি আগের পাতাটায় যাই, তাহলে আমরা কি কি দেখেছিলাম? ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিংসে নন ডিফাইনিং এর ব্যাপারটা আলোচনা হলো। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট আর দ্য ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা কোনগুলোকে বুঝবো? দেখো, একটা জীবের, সেটা প্রাণী হোক বা উদ্ভিদ হোক, যেই হোক না কেন, তাদেরকে বেঁচে থাকার জন্য তাদের কিছু এসেনশিয়াল শারীরবৃত্তীয় কার্যাবলী তাদেরকে করতে হয়। ঠিক আছে? তোমরা যদি ব্যাপারটাকে আমাদের মানে শরীরটাকে বা একটা ভেসেল হিসাবে যদি দেখো, তাহলে একটা যন্ত্রের মতো যদি দেখো, তাহলে সেটা কাজ করার জন্য সেখানে ভেতরে কিন্তু অনেক কলকবজায় অনেক কিছু প্রসেস সেটাকে কিন্তু চালায়। যেরকম কোনো একটা কম্পিউটারের ক্ষেত্রে, ঠিক আছে, যে শুধুমাত্র আমি হার্ডওয়্যার গুলো জুড়ে দিলাম, তাতে গিয়ে কিন্তু কম্পিউটার চলবে না। সেটাকে চালানোর জন্য তার ভেতরে কিছু প্রসেস আছে, কিছু অ্যালগোরিদমস কাজ করে, কিছু সফটওয়্যার রান করে সেখানে, তবে গিয়ে কিন্তু হার্ডওয়্যার গুলো একটা আর একটার সঙ্গে ঠিকঠাক সাযুজ্য বজায় রেখে রান করে। তা সেই ক্ষেত্রে আমাদের শরীরেও কিন্তু এরকম কিছু কার্যাবলী হয়, কিছু কাজ হয়, যেটা আমাদের শরীরকে চালিয়ে নিয়ে যেতে, আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করে। সেটা কি? সেটার নাম হলো প্রথমত মেটাবলিজম। বাংলায় যেটাকে বলা হচ্ছে বিপাক, বিপাক ক্রিয়া। ঠিক আছে? তাহলে এই যে বললাম, এই যে শরীরের মধ্যে বিভিন্ন প্রসেস যে রান করছে, বিভিন্ন প্রসেস যে কাজ করছে, এটাকে কি বলা যেতে পারে? তাহলে মেটাবলিজমকে বলা যেতে পারে যে সাম অফ অল কেমিক্যাল রিয়াকশনস occurring in our body। তাহলে আমাদের শরীরে যে সমস্ত যাবতীয় রাসায়নিক বিক্রিয়া ঘটছে, তার যে সমষ্টি, সেটাকে আমরা একত্রে কি বলতে পারি? মেটাবলিজম বা বিপাক বলতে পারি। ওকে? এইবার এই বিপাক আবার কি করা যায়? বিপাক কিন্তু ইন ভিভো বা ইন ভিট্রো হতে পারে। ইন ভিভো আর ইন ভিট্রো কি? ইন ভিট্রো হচ্ছে, ধরো আমরা পরীক্ষাগারে একটা ব্যাপারকে ডেমনস্ট্রেট করছি। ঠিক আছে? দেখা গেল ক্যান বি ডেমনস্ট্রেটেড, এটা হলো ইনভিট্রো। এটাকে আমরা ডেমনস্ট্রেট করেও দেখাতে পারি। আর কি না, বিপাক কিরকম হয়? বিপাক তার ধরন অনুযায়ী দু রকম হয়। ঠিক আছে? এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, জাস্ট শর্টে টাচ করে যাচ্ছি। আমরা এর আগেও এই নামগুলো পেয়েছি ছোট ক্লাসে। কি হচ্ছে না, অ্যানাবলিজম। অ্যানাবলিজম, এটার টাইপ কিরকম? এটার টাইপ হচ্ছে সিনথেটিক, সংশ্লেষমূলক। সংশ্লেষ থেকে কোন নামটা মাথায় আসে? সালোক সংশ্লেষ, হচ্ছে ফটোসিনথেসিস। তাহলে ফটোসিনথেসিসের নাম যখন আমরা মাথায় এলো আমাদের, তাহলে আমরা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ, এটা একটা সংশ্লেষমূলক বিপাক। আর সালোক সংশ্লেষ পড়ার সময় আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম? না, সালোক সংশ্লেষ হলো একটা উপচিতি মূলক
বিপাক, তাই তো? উপচিতি, উপচিতিমূলক বিপাক। উপচিতিমূলক বিপাকের ক্ষেত্রে কি হচ্ছে না, আমার যে ড্রাই ওয়েট বা শুষ্ক ওজন যেটা, সেটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ওকে, আমরা এগুলো কিন্তু ছোট ক্লাসে জেনে এসেছি যে কোনটাকে উপচিতিমূলক বিপাক বলে, না যে ধরনের বিপাকে শরীরের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে বলা হচ্ছে উপচিতিমূলক বিপাক। যার একটা উদাহরণ হলো সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। তাহলে অ্যানাবলিজমকে আমরা বলবো উপচিতিমূলক বিপাক। আর টু টাইপস এর মধ্যে তাহলে আর একটা কে বাকি রইলো, আর একটা বাকি রইলো হচ্ছে ক্যাটাবলিজম। তাহলে আগেরটা সংশ্লেষ হয়েছে, এটাই তাহলে কি হবে, এটাই হবে ঠিক উল্টো, লাইটিক বা ভাঙনমূলক বিপাক এটা। ঠিক আছে, ভাঙনমূলক বিপাক কোনটা আমরা কিন্তু ছোট ক্লাসে পড়ে এসেছি, রেসপিরেশন। রেসপিরেশন মানে কি, শ্বসন। আর ফটোসিনথেসিস মানে কি, সালোক সংশ্লেষ। ওকে, তাহলে এই শ্বসনটা কি, শ্বসন কি ধরনের বিক্রিয়া পড়েছিলাম, শ্বসন হচ্ছে এক ধরনের অপচিতিমূলক বিক্রিয়া। আর অপচিতিমূলক বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় না, শুষ্ক ওজন কি হয়, হ্রাসপ্রাপ্ত হয়, কমে যায়। তাই জন্য এটাকে বলা হচ্ছে অপচিতিমূলক বিপাক। ঠিক আছে, তা এই যে বিষয়টা মেটাবলিজম, ঠিক আছে, এই যে মেটাবলিজম, এটা হতেই হবে। এটা যে কোনো জীবিত প্রাণীর ক্ষেত্রে এটা হতেই হবে। এটা ছাড়া কিন্তু একটা প্রাণী বাঁচতে পারবে না। প্রাণী বলো, উদ্ভিদ বলো, যাই বলো, ঠিক আছে, যে কোনো জীব কিন্তু কোন রকম বিপাক ক্রিয়া বাদ দিয়ে, বিপাক ক্রিয়া ছাড়া কিন্তু বাঁচতে পারবে না। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ফেলতে পারবো। কারণ বিপাক হলে জীবের, যারা বেঁচে রয়েছে, যারা জীবিত রয়েছে তাদের বিপাক হচ্ছে, আর যাদের ক্ষেত্রে বিপাক হচ্ছে না তারা মৃত, বা যারা মৃত তাদের ক্ষেত্রে বিপাক হচ্ছে না, একই ব্যাপার। তাহলে এটাকে আমরা ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ফেলতে পারছি। তাহলে একটা ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক গেল। এইবার আমরা আর একটাই আসি, এটা হচ্ছে সেলুলার অর্গানাইজেশন। আমরা কি পড়েছি, আমরা কি পড়ে এসেছি, সেটা হলো যে জীবদেহের গঠনগত ও কার্যগত একক হচ্ছে কি না, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিটকে না সেল বা কোষ। তাহলে সেলুলার অর্গানাইজেশন বলতে আমরা কি বলতে পারি, কম্পোজড অফ অ্যান্ড প্রোডাক্ট অফ সেলস বলতে পারি আমরা অবশ্যই, যেহেতু আমরা কি বলেছিলাম না, গঠনগত ও কার্যগত একক বলেছিলাম। আর একটা কি বলতে পারি, এই যে অর্গানাইজেশন, ঠিক আছে, কিভাবে অর্গানাইজড হচ্ছে। ইউনিসেলুলারের ক্ষেত্রে ঠিক আছে, একাই রাজা, ঠিক আছে, একটাই কোষ, একাই রাজা, একটাই প্রাণী, ঠিক আছে। ইউনিসেলুলার, ইউনি মানে এক, একটাই। আর মাল্টি সেলুলার অর্গানিজমের ক্ষেত্রে মানে যখনই আমার একের বেশি, ঠিক আছে, মাল্টি সেলুলার অর্গানিজমের ক্ষেত্রে কিরকম,
এদের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম, না এদের ক্ষেত্রে শুরু হচ্ছে সেলস দিয়ে, ঠিক আছে, একখানা সেল, একখানা সেল থেকে বিভাজিত হয়ে একাধিক সেল, একাধিক সেল মিলে তৈরি করছে একাধিক কোষ, মিলে তৈরি করছে কি, কলা, ঠিক আছে, যেটাকে ইংরেজিতে আমরা টিস্যুস বলি। অনেকগুলো টিস্যু মিলে, অনেকগুলো কলা মিলে, ঠিক আছে, কলাতন্ত্র, সেগুলো থেকে তৈরি হচ্ছে কি না অঙ্গ, আর অনেকগুলো অঙ্গ মিলে তৈরি করছে কি না একটা তন্ত্র, অর্গান সিস্টেম, ঠিক আছে, কি না কোষ, কলা, অঙ্গ, আর এটা হচ্ছে তন্ত্র। তাহলে যে কোনো জীবের যে সংগঠন, অর্গানাইজেশন, সেটা কিভাবে হচ্ছে, স্ট্রাকচারাল অর্গানাইজেশন কিভাবে হচ্ছে না এইভাবে হচ্ছে, ঠিক আছে। এইবার আর একটা জিনিস আমরা দেখব, সেটা হলো কনসাসনেস, ঠিক আছে, সচেতনতা। হ্যাঁ, সচেতনতা কিরকম, না ধরো তোমাকে কোনো একখানা, ধরো একটা চিমটি কাটা হলো, ঠিক আছে, তুমি তো ধরো তোমাকে একটা মশা কামড়াচ্ছে, চিমটি কাটার কথা বাদ দাও, ওটা তো আমি নিজেই কাটছি, তোমার হাতে একটা মশা কামড়াচ্ছে, তুমি কি করলে, হাতটা ঝাড়া দিয়ে করলে, বা না হলে মশাটাকে মারলে, ঠিক আছে। তাই যে মশা কামড়ানোটা, ঠিক আছে, এটা হচ্ছিল কি, এটা এই যে অনুভূতিটা যে আমার কোনো একটা কিছু কামড়াচ্ছে, ঠিক আছে, এটা হলো একটা উদ্দীপক, ঠিক আছে, কোনো একটা উদ্দীপক, যে আচ্ছা ঠিক আছে এই এরিয়াটায় এই অঞ্চলটাতে কিছু একটা হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি স্টিমিউলাস, ঠিক আছে। তা এই কোনো একটা স্টিমিউলাস যদি দেওয়া হয়, তার পরিপ্রেক্ষিতে আমার বডি যেটা রিয়াক্ট করে, সেটা হচ্ছে রেসপন্স বা প্রতিক্রিয়া, ঠিক আছে। কোনো উদ্দীপকের প্রভাবে আমাদের শরীর যে প্রতিক্রিয়াটা দিচ্ছে, সেটাকে বলা হচ্ছে স্টিমুলাস রেসপন্স, ঠিক আছে। তা এটা কিন্তু ওই অ্যাকশন আর রিয়াকশন, ওই রিয়াকশন মানে ফিজিক্সে যেটা রয়েছে, যে ঠিক আছে নিউটনের যে তৃতীয় সূত্র নিউটনের, সেইটার থেকে কিন্তু আলাদা, ঠিক আছে। আমরা অনেক সময় তো দুটোকে একই রকম ভাবে গুলিয়ে ফেলি, কিন্তু ব্যাপারটা কিন্তু আলাদা। এখানে হচ্ছে উদ্দীপক, উদ্দীপকের প্রত্যুত্তরে হচ্ছে যে প্রতিক্রিয়াটা, সেটার কথা এখানে বলা হচ্ছে। আহ, আর কি না, ধরো আমি এখানে রয়েছি বা তোমরা এখানে রয়েছো, তো আশেপাশে কি রয়েছে সেটাকে, যে সেটাকে অনুভব করার যে ক্ষমতা, সেটাকে সেন্স করার যে ক্ষমতা, সেটা হলো কনসাসনেস, বলে কি না এবিলিটি টু সেন্স দ্য সারাউন্ডিংস, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি কনসাসনেস। আর একটা কি, এই যে বিভিন্ন ধরনের উদ্দীপক, এগুলো কিন্তু আমাদের বিভিন্ন রকম প্রভাব রয়েছে আমাদের জীবদের উপর। যার একটা দু একটা ছোটখাটো উদাহরণ নিয়ে যদি আলোচনা করি, তাহলে ধরো এফেক্টস অফ ফটোপিওরিজম ইন লিভিং বিইংস,
ঠিক আছে? এটা ওই তোমাদের রিপ্রোডাকশনের যে ভিডিওটা দিয়েছি ওখানে তোমরা দেখতে পাবে যে সিজনাল ব্রিডার্স, ঠিক আছে? এটার উদাহরণ হচ্ছে রিপ্রোডাকশন ইন সিজনাল ব্রিডার্স। অনেক সময় পরিবেশের বিভিন্ন হচ্ছে প্যারামিটার, পরিবেশের বিভিন্ন কন্ডিশন নিয়ন্ত্রণ করে দেয় যে কোনো প্রাণীর ক্ষেত্রে স্পেসিফিক ভাবে কোন সিজনে তারা রিপ্রোডাকশন করবে, তারা ব্রিডিংটা করবে, ঠিক আছে? যার জন্য এই যে ফটোপিরিয়ডিজম, এখানে তোমরা দেখতে পাবে যে ফটোপিরিয়ডিক প্ল্যান্টস, যেটা দীর্ঘদিবা উদ্ভিদ, হ্রস্বদিবা উদ্ভিদ, ঠিক আছে? এগুলো আমরা পরে পড়বো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইগুলো সমস্ত কিছুই আমাদের অ্যাওয়ারনেস বা কনসাসনেসের ফল। আর একটা কি না, রেসপন্ড টু এনভায়রনমেন্টাল কিউজ। পরিবেশ থেকে বিভিন্ন ধরনের, ধরো একটা ভালো উদাহরণ দিয়ে পরিযায়ী পাখিদের ক্ষেত্রে, ঠিক আছে? পরিযায়ী পাখিরা কি করে, পরিযায়ী পাখিরা শীতকালে দেখবা বিভিন্ন এলাকা থেকে পাখিরা উড়ে উড়ে আসছে, ঠিক আছে? এদেরকে পরিযায়ী পাখি বলে, বার্ডস মাইগ্রেশন। তা এরা কি না, এরা বেশি গরম সহ্য করতে পারে না, ঠিক আছে? এরা বেশি গরম সহ্য করতে পারে না, তার কারণে কি হচ্ছে না, যখন এদের নেটিভ প্লেস যেগুলো, এরা যেখানে বরাবর থাকে, এদের নিজস্ব মানে টেরিটরি যেখানে, সেখানে যখন গরম পড়ে, সে মানে যেগুলো হচ্ছে প্রিডমিনেন্টলি ঠান্ডা, ঠিক আছে? ঠান্ডা এলাকা, কিন্তু সেখানে যখন গরম পড়ছে তখন এরা কি করে, এরা নির্দিষ্টভাবে কোনো একটা ঠান্ডা জায়গায় মাইগ্রেট করে যায়, ঠিক আছে? যেরকম কি হয় না, ধরো শীত প্রধান দেশের পাখিরা, ঠিক আছে, তারা সাইবেরিয়া টাইবেরিয়া থেকে ওরা কি করে না, আমাদের দেশে যখন শীত পড়ে তখন ওদের দেশে হয়তো গরম চলছে, তো ওরা কি করে, ওরা তখন প্রচুর কিলোমিটার ট্রাভেল করে উড়ে 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 আমাদের দেশে ঠান্ডার যে সময়টা সেটা কাটিয়ে, আবার যখন আমাদের এখানে আস্তে আস্তে ঠান্ডা শেষ হয়, গরম পড়া শুরু হয়, বসন্তকাল যখন আসে, তখন আবার পুনরায় ওদের দেশে ঠান্ডা পড়ে যায়, তখন আবার ওরা উড়ে উড়ে ওদের দেশে ফিরে যায় কোনো রকম কোনো জিপিএস সিস্টেম ছাড়া, কোনো রকম কিছু ছাড়া। ওরা কিন্তু মানে জন্ম থেকেই, ঠিক আছে, মানে ওদেরকে কেউ শিখিয়ে দেয় না, ঠিক আছে? ওদের ব্যাপারটা এরকম থাকে যে সবচেয়ে অভিজ্ঞ যে ওদের দলের পাখি, ওদের দলের যে ঝাঁকের যে সবচেয়ে অভিজ্ঞ পাখি, সেটা লিড করে, আর সব থেকে যে ছোট পাখি, সব থেকে যে ইয়াং যে পাখিটা, সেটা থাকে একদম ওদের ঝাঁকের শেষে। ওই ঝাঁকের শেষ থেকে ও ওই গোটা ঝাঁককে ফলো করতে করতে এক দেশ থেকে আরেক দেশে, গরমের দেশের থেকে শীতের দেশে চলে আসে। তাই হচ্ছে যে গল্প, তা এইটা কি হচ্ছে না, এটা হচ্ছে না রেসপন্ড টু এনভায়রনমেন্টাল কিউজ। আর একটা স্পেসিফিক ভাবে, স্পেসিফিক ভাবে আমাদের হিউম্যানের ক্ষেত্রে, হিউম্যান বিইংস, হিউম্যান বিইংস এর কিনা নেচার। সরি, এখান থেকে মাইকটা একটুখানি গোলমাল করেছিল বলে ভয়েস ওভারটা আর একবার করে রেকর্ড করতে হচ্ছে। সেটা হলো যে এখানে সেলফ কনসিয়াসনেস বা সেলফ অ্যাওয়ারনেস বলতে যেটা বোঝায় মানুষের ক্ষেত্রে, সেটা হচ্ছে আত্মসচেতনতা, ঠিক আছে? আত্মসচেতনতা এই ব্যাপারটা কিন্তু শুধুমাত্র পুরো প্রাণী জগতের মধ্যে একমাত্র মানুষের রয়েছে। কারণ মানুষের এই যে লজিক্যাল রিজনিং করার যে ক্ষমতা, এটা আর কোনো প্রাণীর মধ্যে নেই, ঠিক আছে? কোনো কিছুর রিস্ক অ্যানালাইসিস করা, ঠিক আছে, তারপরে হচ্ছে কোনো কিছুর হচ্ছে রেওয়ার্ড
টু রিস্ক টু রেওয়ার্ড রেশিও, এইগুলোকে নিয়ে অ্যানালাইসিস করা, অ্যানালিটিক্যাল যে ক্ষমতা, এটা একমাত্র মানুষের ক্ষেত্রেই রয়েছে। সেরকম একটা উদাহরণ দিই। দেখা গেল যে, দেখো হয়তো তোমার কেউ খুব মারছে, ঠিক আছে, পরের দিন হয়তো দেখা গেল সেই তোমাকে ভালোবেসে কাছে পেয়ে গেল। আবার দেখা গেল তার পরের দিন খুব মারছে, আবার ভালোবেসে কাছে টেনে নিচ্ছে। ব্যাপারটা লুপে চলছে, একটা সাইক্লিক্যাল ওয়েতে চলছে। তখন একজন মানুষ সচরাচর কি করে? অনেকের ক্ষেত্রে এই বিষয়টা রিলেটেবল হতে পারে, যাই হোক। তা সেক্ষেত্রে মানুষ কি করতে পারে? মানুষ দেখা গেল যে, এই বাংলায় একটা কথা আছে যে ন্যাড়া একবারই বেলতলায় যায়, বারবার যায় না, ঠিক আছে। আবার অনেকে আবার হেলমেট পরেও যায়, তো যাই হোক, তো সেটা কথা না। সেক্ষেত্রে মানুষ হয়তো দেখা গেলো একবার গেল, একটা বাজে অভিজ্ঞতা সেখান থেকে লাভ করলো, তো সেখানে আর দ্বিতীয়বার সে পা রাখলো না। এটা মানুষ করে থাকে। কিন্তু তুমি যদি দেখো, দেখতে পাবে যে, তোমরা দেখবে যে এই যে রাস্তার যে সমস্ত কুকুর যেগুলো রয়েছে, স্ট্রে ডগস যাদেরকে বলা হচ্ছে, এদেরকে যদি তোমরা একটু ভালোবাসো, তোমরা একটুখানি খাবার দাও, ঠিক আছে, এরা কিন্তু তোমাকে এত ভালোবাসবে যে তুমি তার সঙ্গে তারপরে যদি খুব খারাপ ব্যবহারও করো, তাকে যদি মারো ধরো, তারপরেও দেখবে এরা ঘুরে ঘুরে আসে। এরা মানুষকে অত্যন্ত ভালোবাসে। এরা হয়তো একেবারে সৃষ্টির একদম প্রথম দিক থেকে, প্রথম আমরা যদি ইতিহাস দেখি, প্রথম পশুপালন করা হয়েছিল কুকুরকে, ঠিক আছে। তা এবার মানুষের প্রথম বন্ধু, ঠিক আছে, শিকারে যাওয়ার প্রথম বন্ধু আর কি। তা এই যে এই কুকুর গুলোর কথা যদি আমি বলি, তাহলে দেখবে যে এদেরকে যদি কেউ এদের সঙ্গে খারাপ ব্যবহার করে বা মারে ধরে, তারপরে যদি আবার ভালোবাসে, তারপরে পরক্ষণে এরা আবার ঘুরে চলে আসে, ঠিক আছে। এদের এই ব্যাপারটা অ্যানালাইসিস করার ক্ষমতা নেই যে, আচ্ছা, আজকে আমাকে ভালোবাসছে, এর কোনো গ্যারান্টি নেই যে পরের দিন এই আমাকে আবার মারবে, ঠিক আছে। তা এই যে ব্যাপারটা রয়েছে, পাশাপাশি আর একটা এটা ব্যাপার, যেহেতু সেলফ অ্যাওয়ারনেস এর কথা বললাম, আত্মসচেতনতার ব্যাপার বললাম, আমরা মানুষ হিসাবে, ঠিক আছে, এই যে একটু আগে সিজনাল ব্রিডার্স এর কথা বললাম, দেখবে বছরের একটা নির্দিষ্ট সময়তে এই কুকুরদের কথা যেহেতু বলছি, তাহলে কুকুররাই দেখবে যে রাস্তাঘাটে, ঠিক আছে, এই প্রজননে লিপ্ত হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে ব্যাপারটা, এই জিনিসপত্রগুলো মানুষের মধ্যে সেই এবিলিটি রয়েছে বলে মানুষ কিন্তু জিনিসপত্র কোনটা পাবলিকলি করবে, কোনটা প্রাইভেটলি করবে, সেই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করার ক্ষমতা রাখে। এটাই হচ্ছে আমাদের সেলফ অ্যাওয়ারনেস এর ব্যাপার, বা সেলফ কনসিয়াসনেস এর ব্যাপার, লজিক্যাল রিজনিং, লজিক্যাল এবিলিটির ব্যাপার, ঠিক আছে। আহ, এটাই ছিল। মানে মাইকটা সমস্যা করছিল বলে আবার দ্বিতীয়বার করে এটা ভয়েস ওভার করতে হলো। যাই হোক, পরের বার থেকে আশা করা যায় এরকম সমস্যা আর হবে না। চলো ভিডিওটা কন্টিনিউ করো। আচ্ছা, তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, সরি একটু মাইকের গোলমাল হয়ে গিয়েছিল। সেটা হলো যে, এইখানে এই যে কোনো একটা জীবিত বস্তু তার আশেপাশের যে পরিবেশের মধ্যে রয়েছে, তার সঙ্গে কি করে না, একটা আন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়া করে থাকে। নাকি না পরিবেশের সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলে, বা একটা সাযুজ্য বজায় রেখে চলে। এটাকেই বলা হচ্ছে হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস সেটা কি না, পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার যে, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে নেওয়ার যে ক্ষমতা।
এর জন্য আমরা কি কি দেখে থাকি, আমরা দেখে থাকি না কখনো কখনো কি কি হচ্ছে না, বিভিন্ন রকম অ্যাডাপ্টেশনস হচ্ছে বা অভিযোজন ঘটছে, এটা আমরা দেখে থাকি। আর একটা কি, আর একটা পুরনো পড়া, মানে পুরনো পড়া বলতে অলরেডি পড়ানো হয়েছে, সেটা হলো কি না, লাইফ সাইকেল। ঠিক আছে, লাইফ সাইকেলটা কি, তা আমরা অলরেডি দেখেছি যে আমাদের যে রিপ্রোডাকশন চ্যাপ্টারটা যেটা আমরা পড়িয়েছিলাম, সেখানে আমরা অলরেডি দেখেছি যে কি হচ্ছে না, একটা জীব সে যতদিন বেঁচে রয়েছে তার যে একদম কি বলবো জন্মের পর থেকে তার বাল্যকাল থেকে তার যে বিভিন্ন পর্যায়, ঠিক আছে, বাল্যকাল, তারপরে হয়তো দেখা গেল শৈশব, কৈশোর, ঠিক আছে, তারপরে হচ্ছে বার্ধক্যর দিকে যাওয়াটা, এই যে ব্যাপারটা, এগুলো তো চললো, এগুলো হচ্ছে ফেজেস অফ লাইফ। কিন্তু এই যে কোনো একটা, মানে কি বলবো, যেরকম একটা লার্ভা, ধরো লার্ভা দশা, ঠিক আছে, লার্ভা থেকে আসছে হচ্ছে শুটকিট, তারপরে আসছে পিউপা, সেখান থেকে আসছে পূর্ণাঙ্গ, সেখান থেকে আসছে আবার, সেটা আবার পূর্ণাঙ্গ প্রাণীটা আবার ধরো ডিম দিচ্ছে, ডিম থেকে আবার লার্ভা আসছে। এই যে ব্যাপারটা, এই যে বেঁচে থাকাকালীন বা এই যে একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে যাওয়ার যে ব্যাপারগুলো, এই যে লার্ভা থেকে পূর্ণাঙ্গ দশা, আবার সেখান থেকে লার্ভা দশা, এই যে ফেজগুলোকে চক্রাকারে যে আবর্তন হচ্ছে, এটাকে বলা হচ্ছে লাইফ সাইকেল। ঠিক আছে, এবার সেম জিনিসটা, ধরো এটা আমি হচ্ছে কি বললাম, এটা ধরো একটা প্রজাপতির ক্ষেত্রে হয়তো ব্যাপারটা এরকম ধরে ধরে নিলাম, ঠিক আছে, শুঁয়োপোকা ছিল হয়তো এটা, ঠিক আছে, শুঁয়োপোকা থেকে এ পূর্ণাঙ্গ হচ্ছে প্রজাপতির জীবনচক্র, ঠিক আছে, পূর্ণাঙ্গ প্রজাপতি ধরো। আর মানুষের ক্ষেত্রে কি হচ্ছে, মানুষের ক্ষেত্রে একখানা হয়তো শিশু জন্মালো, এবার শিশু আস্তে আস্তে বড় হলো, শিশু বড় হয়ে আস্তে আস্তে যখন পূর্ণাঙ্গ অবস্থায় পৌঁছালো, তখন আবার সেখান থেকে আবার পরবর্তী প্রজন্ম তৈরি হচ্ছে, আবার একটা শিশু। এইভাবে যে জীবনচক্র, যে জীবনের যে দশাগুলোর চক্রবত আবর্তন, সেটাকে বলা হচ্ছে লাইফ সাইকেল। তাহলে এই যে জিনিসটা, এটা কিন্তু একমাত্র জীবিত বা জীবেদের ক্ষেত্রেই দেখা যেতে পারে, ঠিক আছে, এটা কিন্তু জড়বস্তুদের ক্ষেত্রে এটা দেখা যায় না। সেই জন্য এটাও একখানা ডিফাইনিং ফিচার অফ লিভিং বিংস। ওকে, তাহলে এইবার আমরা ব্যাপারটাকে র্যাপ আপ করি, কারণ অনেকেই বলেছে যে চ্যাপ্টার অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিভিং আর নন লিভিং এর ব্যাপারগুলো, নন এই নন ডিফাইনিং ফিচার গুলো আমরা এর আগেরটায় দেখেছি, এবার আমরা ডিফাইনিং ফিচার্স গুলো নিয়ে আসি। সামারাইজ করছি, তাহলে ডিফাইনিং ফিচারের মধ্যে আমরা প্রথমেই কি পেলাম, মেটাবলিজম পেলাম বা বিপাক, তারপরে কি পেলাম, সেলুলার অর্গানাইজেশন পেলাম, তারপরে কি পেলাম না কনসাসনেস পেলাম বা অ্যাওয়ারনেস পেলাম, তারপর কি পেলাম, তারপরে পেলাম হচ্ছে ইন্টারাকশনস।
বা হোমিওস্টাসিস। আর কি পেলাম না, লাইফ সাইকেল। তাহলে একটা জীবের ক্ষেত্রে এই জিনিসগুলো হতেই হবে, এগুলো না থাকলে তাহলে আমরা তাকে জড়বস্তু বলতেই পারবো। সেই জন্য এটা ডিফাইনিং ফিচার্স অফ লিভিং বিংস। ওকে, এছাড়াও আরো অনেক ফিচার্স আছে, কিন্তু এই কটা হচ্ছে মানে মেন, প্রধান প্রধান বৈশিষ্ট্য, যে এগুলো থাকতেই হবে। এগুলোর একটাও যদি না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা তাকে সজীব বলে গণ্য করতে পারবো না। ঠিক আছে, তাকে আমাদের জড়বস্তু বলে গণ্য করতে হবে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো করে প্রিপারেশন নাও।